উৎসবের রং লেগেছে পূজার বাজারে, বেড়েছে অনুষঙ্গের বিক্রি, বিপণী বিতানে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়, শত কোটি টাকার বেশি ব্যবসার আশা বিক্রেতাদের। অনিয়ম দূর করায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। 26 অক্টোবর থেকে উড়বে ফ্লাই দুবাই, আসতে পারে নর্দার্ন চায়নাও গ্রাউন্ড চার্জ কমানোর তাগিদ। নাসা গ্রুপের 16 কারখানা বন্ধের প্রতিবাদে আজও শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত চালুর দাবি, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। পাহাড় সমুদ্রের মিতালি, সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধন, তবুও পর্যটনে পিছিয়ে বাংলাদেশ। অবকাঠামো দুর্বলতা, নিরাপত্তা সংকটই অন্যতম কারণ, ব্র্যান্ডিং এর উদ্যোগ। এবং মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে খাটতে হবে জেল, গুনতে হবে জরিমানা, সর্বোচ্চ 10 বছরের জন্য ফেরত পাঠানো হবে নিজ দেশে। প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দুর্গাপূজা ঘিরে বিক্রি বেড়েছে, ধর্মীয় অনুষঙ্গের ভিড় বেড়েছে, বিপণী বিতানে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেমন জমে উঠেছে উৎসবের অর্থনীতি। অনুপ দত্ত, শাহ নেওয়াজ সোহাগের তোলা ছবিতে দেখব অন্তরা সেনের রিপোর্ট। শুরু হয়েছে দেবীপক্ষ। দুর্গাপূজা কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজারে। শাখাপলার দোকানে নারীদের ভিড় চোখে পড়ার মতো। উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছরে নতুন নতুন শাখা পড়তে হয়, সব ম্যাচিং করে পড়ে, তার জন্য আর কি কেনাকাটা হয়। নতুন জামা কাপড়ের সাথে নতুন শাখাও আর কি কেনা হয়েছে। বিক্রি বেড়েছে পূজার সরঞ্জামেরও। দেবীর সাজসজ্জা থেকে শুরু করে নতুন ঘণ্টা, কাসর, শঙ্খ সহ দরকারি নানা উপকরণ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। প্রত্যেক বছর মায়ের যত সরঞ্জাম আছে আমরা এখান শাঁখারীবাজার থেকে আমরা সব কেনাকাটা করে নিয়ে যাই। মায়ের সেট, মায়ের অস্ত্র, মালা, পূজা যা লাগে সামগ্রী সব আইটেমই বিক্রি। শারদীয় এই উৎসবের রং লেগেছে পোশাকের দোকানেও। নারীর চোখ শাড়িতে, আর ছেলেদের পছন্দ পাঞ্জাবি, টি শার্ট। শাড়ি কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে এসেছি। দশমীর জন্য একটি পাঞ্জাবি তো লাগেই। আমরা বেয়ানের জন্য কিছু পাঠাবো, এর জন্য কেনাকাটা করছি আর কি। শাড়ির সাথে হিল নিয়েছি। মণ্ডপে যেতে হয়, এই জন্য ফ্ল্যাট জুতোই সবচেয়ে বেশি সুইটেবল। কেনাকাটায় পিছিয়ে নেই ছোট্ট সোনামণিরাও। পছন্দ মতো জামা জুতো কিনতে মা বাবার সঙ্গে তারাও আসছে বিপণী বিতানে। আমি পিঙ্ক কালার আর ব্লু কালার জামা কিনবো। অষ্টমীর দিন হলুদ কালার পাঞ্জাবি পরবো। বিক্রেতারা বলছেন এবার বেচা কেনা বেশ ভালো, শত কোটি টাকার বেশি ব্যবসা করার আশা তাদের। এবার আস্তে আস্তে যাতে ভালো ব্যবসা বাণিজ্য এই আসলে আমি পড়ে আসছি। এবারে ব্যবসাটা মোটামুটি একটু কালারফুল, যেগুলো একটু কমলা বা হলুদ, মানে ফেস্টিভ কালার যেগুলো, এইগুলাই আসলে বেশি ফোকাস করতেছে। 200 কোটি এরকম তো হবেই আশা করা যাচ্ছে। পুজো শুধু উৎসবের রং নিয়েই আসে না, সে সঙ্গে করে নিয়ে আসে বহু মানুষের বাঁচার রসদ। তাই পুজোকে কেন্দ্র করে যেমন বাড়ছে লেনদেন, তেমনই চাঙ্গা হচ্ছে উৎসবের অর্থনীতি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সাভারের নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কয়েক হাজার শ্রমিক। সকালে আশুলিয়া কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। মানববন্ধনে দাঁড়িয়ে অভিযোগ করেন, হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করেই নাসা গ্রুপ কারখানাগুলো বন্ধ করে দেয়। এজন্য দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এর আগে 24 সেপ্টেম্বর বায়ার, গ্যাস ও বিদ্যুতের সংকট দেখিয়ে নাসা গ্রুপের এসব কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি আইন অনুযায়ী 3টি কিস্তিতে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নোটিশ কারখানার মূল ফটকে টানিয়ে দেওয়া হয়। ওই দিন থেকেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সে সময় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
একটাই দাবি আমাদের, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি খুলে দিতে চলমান। আমরা এই চলমান ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করতে না পারি। এবার বন্দর বাণিজ্যের খবর। অপ্রতুল বোর্ডিং ব্রিজ এবং কনভেনার বোল্টের পাশাপাশি নানা সংকটের মাঝেও যাত্রী সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম গুটিয়ে নেওয়া বিমান সংস্থাগুলো আবারও ফিরতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ারের বিমান চলাচল শুরুর পর আগামী ২৬ অক্টোবর বিমান আনবে আরব আমিরাতের ফ্লাই দুবাই। ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়নার মতো বিমান সংস্থাও। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের বাজেট এয়ার হিসেবে পরিচিত ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিমান সংস্থা দুটি আবারও ফিরে এসেছে শাহ আমানত বিমানবন্দরে। ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করছে। সে সাথে সপ্তাহে ৬০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে ২৬ অক্টোবর পুনরায় যাত্রা শুরু করবে ফ্লাই দুবাই। এছাড়া ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়না সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। সালাম এয়ার একটা ফ্লাইট অপারেট করতো, তারা এক্সট্রা একটা ফ্লাইট অপারেট করছে। ফ্লাই দুবাই ২৫ সালের ২৬ অক্টোবর থেকে আবারই তারা ফ্লাইট চালু করছে। অন্য কিছু লো কস্ট এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং আমাদের ইস্ট সাইড চায়না ভিত্তিক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারা হয়তো অচিরে শুরু করবে। নানামুখী সংকট সত্ত্বেও চলতি বছরের জুন পর্যন্ত ৪,৬১০টি আন্তর্জাতিক ফ্লাইটে ৩,৯২,০০০ এবং ৬,৬৯০টি অভ্যন্তরীণ ফ্লাইটে ৩,২৩,০০০ যাত্রী পরিবহন করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেয়েছে অন্তত ২৫ বছর আগে। সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি যাত্রী পরিবহনে রেকর্ড হচ্ছে প্রতি বছর। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। নানা সংকটের মাঝেও যেমন যাত্রী পরিবহন বেড়েছে, তেমনি বেড়েছে বিমান ওঠানামা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে ১৫ থেকে ১৭ লাখ যাত্রী পরিবহন হলো। বোর্ডিং ব্রিজ এবং লাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে মাত্র ২টি করে, তাও আবার চাহিদার তুলনায় একেবারে নগণ্য। তারপরও আগে থেকে চলে আসা অনিয়ম দূরীকরণের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করায় শাহ আমানত বিমানবন্দর নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সে এয়ারপোর্টের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ। যে সমস্ত এজেন্সিগুলো আছে এয়ারপোর্টের সাথে, তাদেরকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী সেবার মানকে যতটুকু সম্ভব বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হয়। বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। এক্ষেত্রে গ্রাউন্ড চার্জ কমানো হলে আরও বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলে দাবি তাদের। ওমান এয়ার এটা রিভাইভ করবে, তারপরে স্পাইসজেট রিভাইভ করবে, সালাম এয়ার ফ্লাইট বাড়াচ্ছে, ফ্লাই দুবাই ব্যাক করতেছে, নতুন আরও ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সামর্থ্য বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট বাড়াতে হবে, বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজা, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাজার মূল্যের অর্ধেক দাম দেখে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি করার বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাহত হচ্ছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। গত বছর দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ ছিল ৫,২৯,৪৮০ মেট্রিক টন।
চাহিদার তুলনায় দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ অনেক কম হলেও 2019 সাল থেকে বিশেষ বিবেচনায় প্রতি বছরই ভারতে ইলিশ রপ্তানি হয়ে আসছে। এবছর অন্তর্বর্তীকালীন সরকার দেশের 37 জন রপ্তানিকারককে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন। গতকাল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মাত্র 87 মেট্রিক টন। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $12.5, অর্থাৎ বাংলাদেশি অর্থে 1550 টাকায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আমরা স্থানীয় বাজার ঘুরে দেখতে পেয়েছি যে প্রতি কেজি 1 কেজি ওজনের ইলিশ স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। তবে যে সমস্ত ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে এই সমস্ত ইলিশের কাগজপত্রের রপ্তানি মূল্য দেখানো হয়েছে 1500 থেকে 1500 টাকা 50 টাকা। এটি প্রতি কেজিতে প্রায় 1000 টাকা কম দেখানো হয়েছে। প্রতি বছর এই ইলিশ রপ্তানি থেকে বড় একটি বৈদেশিক মুদ্রা আহরণের আশা থাকে, তবে এবার কম মূল্যে রপ্তানি হওয়ার কারণে প্রায় 120 কোটি টাকা মূল্যের যে বৈদেশিক মুদ্রা সেটি আহরণ কিন্তু কম হবে বলে আশঙ্কা করছেন সচেতন ব্যবসায়ীরা। এছাড়া ইলিশ রপ্তানি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যারা ইলিশ রপ্তানি করবেন তাদের সক্ষমতা যাচাই না করে কিন্তু ইলিশ রপ্তানির অনুমতি দেয়। গত বছর 49 জন ইলিশ রপ্তানিকারকদের মধ্যে মাত্র 20 জন ইলিশ রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানি করতে পেরেছিলেন। বাকি জন 1 কেজিও কোনো ইলিশ কিন্তু রপ্তানি করতে পারেননি। এবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে 37 জন। আগামী 5 অক্টোবরের মধ্যে কিন্তু ইলিশ রপ্তানি শেষ করতে হবে। গতকাল পর্যন্ত মাত্র 10 জন রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানি করতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হচ্ছে এই রপ্তানি পণ্যের মধ্যে কিন্তু এখন ইলিশ যুক্ত রয়েছে। 2012 সালে পর্যন্ত কিন্তু ইলিশ রপ্তানি একটি সাধারণ পণ্য তালিকায় ছিল, তবে 2012 সাল থেকে আমরা দেখতে পেয়েছি তৎকালীন সরকার দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। পরবর্তী আবার 2019 সালে বিশেষ বিবেচনা করে শুধুমাত্র দুর্গা উৎসবের সময় কিন্তু এই ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরপর থেকে প্রতি বছর কিন্তু নির্দিষ্ট পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। এবার 1200 মেট্রিক টন যে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, এই ইলিশ কিন্তু সর্বোচ্চ কিন্তু আশা করছেন ব্যবসায়ীরা হয়তো 400 থেকে 500 মেট্রিক টন রপ্তানি হতে পারে। গত বছর কিন্তু ইলিশ রপ্তানি পরিমাণ ছিল যে অনুমোদন দেওয়া হয়েছিল 2450 মেট্রিক টন, কিন্তু শেষ পর্যন্ত মাত্র কিন্তু 532 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। এদিকে সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে ইলিশ রপ্তানির ক্ষেত্রে আগামীতে যে অনুমোদন দেওয়া হবে সে অনুমোদনে যেন সঠিকভাবে তার মূল্য বাজারে নির্ধারণ করা হয়। মূল্য নির্ধারণ না করলে প্রচুর পরিমাণে যেমন বৈদেশিক মুদ্রা আহরণ থেকে সরকার বঞ্চিত হবে, তেমনি কিন্তু এই অর্থ অর্থাৎ 120 কোটি টাকা এটি কিন্তু অবৈধ লেনদেনের ঝুঁকি কিন্তু থাকছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের কাছে জানিয়েছেন যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হচ্ছে বিশেষ করে ইলিশ সেটি যেন দ্রুত বন্দর থেকে এসে ছাড় হয় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করছেন। আমরা ইলিশ রপ্তানি কম মূল্যের ব্যাপারে কথা বলেছি বেনাপোল মৎস্য কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন বাণিজ্য মন্ত্রণালয় নির্দিষ্ট একটি রেট নির্ধারণ করে দেওয়ায় এক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু কম মূল্যে রপ্তানির সুযোগ পাচ্ছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বাজার মূল্যের কম মূল্যে ইলিশ রপ্তানির সুযোগে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ যেমন বঞ্চিত হবে সরকার, তেমনি অবৈধ লেনদেনের যে সুযোগ পাচ্ছে তার সর্বশেষ। ইলিশ রপ্তানির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বেনাপোলে। দেখছেন এ সময়ের বাণিজ্য সঙ্গী থাকুন। প্রতি বছর ভ্রমণ করেন 25 লাখের বেশি ভ্রমণ পিপাসু, যার বেশিরভাগই দেশীয় পর্যটক, কিন্তু আসছেন না বিদেশিরা। ভ্রমণ পিপাসুরা বলছেন পর্যটক বান্ধব অবকাঠামো, নিরাপত্তা ও বিনোদনের ঘাটতির কারণে পূর্ণ মাত্রায় কাজে লাগানো যাচ্ছে না পর্যটন নগরী কক্সবাজারের সম্ভাবনাকে। একই সাথে বিদেশি পর্যটকদের জন্য গড়ে ওঠেনি প্রয়োজনীয় সুযোগ সুবিধাও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার, সুনীল জলরাশি আর বালুকা বেলায় সোনালী সূর্যের ঝলকানি, চারপাশে শুধু প্রকৃতির উচ্ছ্বাস।
প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বর্ণিল মাছ আর নীল জলের খেলাঘর, পাহাড়ি সবুজের বুকে গড়ে উঠেছে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের স্বপ্নের গন্তব্য। ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভে ছুটে চলে গাড়ি, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা, বালুচরে ছুটে লাল কাঁকড়ার দল, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে আলপনা। তবু প্রশ্ন থেকে যায়, সব সৌন্দর্যের মাঝেও পিছিয়ে কেন কক্সবাজারের পর্যটন শিল্প? যে আমি হকারকে যেতে বললাম বিক্রি আসলো, বিক্রি যেতে বললাম ফটোগ্রাফার আসলো। 20,000 টাকার বিনিময়ে আমি কি পাইছি? শুধু খালি সমুদ্র আর হোটেলটা। পরিবেশটা নষ্ট হয়ে গেছে, যেমন এই সুগন্ধা বিচে রাতে আসাই যায় না। বাংলাদেশের পর্যটন খাতে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য কক্সবাজার। প্রতি বছর লাখো দেশি পর্যটক সেখানে ভ্রমণে যান, তবে বিদেশি পর্যটকের সংখ্যা হাতে গোনা, যার কোনো পরিসংখ্যানও নেই। দেশে বিদেশে ভ্রমণ করা পর্যটকরা বলছেন, শুধু উন্নত মানের থাকা খাওয়া আর সমুদ্র থাকাটাই জরুরি নয়, দরকার পর্যটক বান্ধব অবকাঠামো, নিরাপত্তা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। দেশ বিদেশের অনেক পর্যটকই আসে, সবার সুবিধার্থে এক্সট্রা বিনোদনের ব্যবস্থা করা উচিত। বিদেশে যখন আমরা যাই বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যে কারণে দেখা যাচ্ছে যে ওদের সারা বছরই ট্যুরিস্ট ইয়েতে থাকে। এমন পরিস্থিতি নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্টরাও। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে নেই সুসংগঠিত কোনো উদ্যোগ, আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের প্রচারণাও। সব যেন একটা পরিকল্পনার মধ্যে যদি যখনই আসবে তখনই এটা সুফল পাবে। আমাদের এই বিশাল সম্পদ থাকার পরে পরিকল্পনার অভাবে এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে আমরা কিন্তু অনেকভাবে পিছিয়ে পড়ছি। পর্যটন শুধু বিনোদন নয়, এটা হতে পারে অর্থনীতির বড় চালিকা শক্তি। অথচ প্রয়োজনীয় নীতিমালা, অবকাঠামো ও আন্তর্জাতিকীকরণের অভাবে সম্ভাবনার দ্বার থেকেও ফিরে যাচ্ছে কক্সবাজার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সম্ভাবনাময় খুলনা অঞ্চলের পর্যটন শিল্পে রয়েছে নানা সীমাবদ্ধতা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ৭ গম্বুজ মসজিদের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি ও দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি সুযোগ সুবিধা। সরকারের সঠিক পরিকল্পনায় এ অঞ্চলের পর্যটন কেন্দ্র থেকে নতুন অর্থনীতির সম্ভাবনা তৈরি হতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। নতুন নতুন জায়গা দেখতে খুবই ভালো লাগে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বাগেরহাটের ৭ গম্বুজ মসজিদ। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত দক্ষিণাঞ্চলের এ দুটি কেন্দ্র। করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলারচর সহ সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখি সহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সুন্দরবন ঘুরতে এসে অনেকেই ঘুরে যান এ অঞ্চলের আরেক বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৭ গম্বুজ মসজিদে। খাজা খান জাহান আলী, উলুগ খান জাহান আলী, পাশেই আছে আমাদের খান জাহান আলী মাজার। যেগুলো যদি এই সরকার একটু ডেভেলপ করতো তাহলে সরকারও অনেক রাজস্ব বৃদ্ধি পেত, সরকারের মানুষের বিনোদনের অনেক নতুন নতুন স্থাপনা তৈরি হতো। দুই বিশ্ব ঐতিহ্যের পাশাপাশি খুলনা অঞ্চলে রয়েছে বহু পুরাকীর্তি ও দৃষ্টিনন্দন স্থাপনা। ৬০০ বছরের পুরনো বাগেরহাটের খান জাহান আলী দিঘি, খুলনার রবীন্দ্র কমপ্লেক্স, স্যার পিসি রায়ের বাড়ি, ১৫০০ বছর আগের যশোরের ভরত ভায়না ও সাতক্ষীরার তেতুলিয়া মসজিদ উল্লেখযোগ্য। তবে এসব স্থানে নেই পর্যটন বান্ধব সুবিধা। অজানা রয়ে গেছে অনেক পর্যটকের কাছে। অনুন্নত সড়ক ও নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। রাস্তাঘাট ভালো করা যায় যদি এখানে একটা আবাসিক হোটেল থাকে, একটা আবাসিক জায়গা থাকে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই, গেটের সামনে গাড়ি রেখে আসতে হয়েছে আমাদের। আর এখানে যে আসার যে রাস্তা সেটা অনেক সরু। পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা আর উদ্যোগের অভাবে সম্ভাবনা থাকলেও এ অঞ্চলে গড়ে উঠছে না পর্যটন শিল্প। যা কিছু গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে। এখানে সরকারি সহযোগিতা যে মাত্রায় আমরা আশা করি তার 100-এর 10%ও আমরা, আমার ভুল হতে পারে, এটা আমার উপলব্ধি, আমরা কিন্তু পাই না। আর প্রচারণা বৃদ্ধি, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সকলের কাছে আরো বেশি উপস্থাপনের চেষ্টার কথা জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আমরা চেষ্টা করছি এই সমস্ত সাইটগুলো আরো বেশি দর্শকের নিকট উপস্থাপনের জন্য, আরো বেশি এই সাইটগুলোতে কাজ করার জন্য। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে 40টি নিদর্শন রয়েছে।
ঐতিহাসিক এসব পর্যটন কেন্দ্রগুলোর বিকাশ ঘটানো গেলে আগ্রহ বাড়বে দেশি বিদেশি পর্যটকদের, আর তাতে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও সচল হবে। সব মিলিয়ে এ অঞ্চল হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিশ্ব পর্যটন দিবস 2025 উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে চলছে আলোচনা সভা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব পর্যটন দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে কিন্তু বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিবসটি। এবারের এই দিবসের প্রতিপাদ্য বিষয় হলো কিন্তু টেকসই উন্নয়নে পর্যটন। সকাল থেকেই রাজধানী পর্যটন ভবনের সামনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি পালন করা হচ্ছে। সকাল 9:30টায় এই দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। আর এই পর্যটন র্যালির উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ফিতা কেটে কিন্তু তিনি এই র্যালির উদ্বোধন করেন। এই র্যালিতে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন, যারা পর্যটন নিয়ে কাজ করছেন, যারা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের বিভিন্ন খাত নিয়ে কাজ করছেন, তারা এখানে অংশ নেন। আদিবাসী সম্প্রদায় তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে কিন্তু র্যালিতে অংশ নিয়েছে। তারা নিজেদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন এখানে। তারা এখানে বলেন যে সেন্ট মার্টিন যেন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, 24 ঘন্টার জন্য যেন খুলে দেওয়া হয়। সেখানে যেন রাতেও থাকার যে বিষয়টি আছে সেটি যেন অ্যাপ্রুভ করা হয়, যেটি বন্ধ ছিল। এই র্যালিতে কিন্তু বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন। তিনি এখানে কিন্তু বলেছেন যে এই পর্যটন খাত একটি সম্ভাবনাময় খাত, সকল স্টক হোল্ডারদের এখানে ডাকা হচ্ছে। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কালে যতটা সম্ভব এই পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও কিন্তু কাজ করবেন। এর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আয়োজিত হবে একটি সেমিনার, যেখানে পর্যটন উপদেষ্টা কথা বলবেন এবং সেই সঙ্গে কিন্তু এখানে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা উপস্থিত থাকবেন। এই ছিল আমার কাছে এই পর্যটন দিবস নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। পর্যটন দিবস উদযাপনের সবশেষে আমরা সরাসরি ছিলাম আগারগাঁও। আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের ঘটনায় তৃতীয় দিনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া শিল্পাঞ্চলে রয়েছেন সহকর্মী মোজাফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে তৃতীয় দিনের মতো নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের প্রতিবাদে কিন্তু আজকে শ্রমিকরা অসন্তোষের জেরে কিন্তু আজকে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আমরা যতটুকু দেখেছি আজকে সকালে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে কিন্তু শিল্পাঞ্চলের প্রায় দীর্ঘ 2 কিলোমিটার এলাকা জুড়ে আমরা দেখেছি যৌথ বাহিনীর মহড়া এবং একই সাথে যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করেছে। জানিয়ে রাখতে চাই নাসা গ্রুপ গত মঙ্গলবারে ত্রিপক্ষীয় একটি সভা শেষে মূলত একটি সিদ্ধান্ত উপনীত হয় যে নাসা গ্রুপের যে 16টি প্রতিষ্ঠান রয়েছে সেই 16টি প্রতিষ্ঠানে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ বন্ধ থাকা। একই সাথে কিন্তু নাসা গ্রুপের যে বায়ার রয়েছে, অর্থাৎ যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা মূলত ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দিক থেকে কাজ দিয়ে থাকে, সেই সমস্ত কারখানায় সেই সমস্ত ঠিকাদার কোম্পানিগুলো কাজ না দেওয়ায় তাদের কিন্তু বর্তমানে কাজের সংকট চলছে বলে তারা জানিয়েছে। এই কারণে মূলত নাসা গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 16টি কারখানা একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু শ্রমিকদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 3টি কিস্তিতে তাদের যে বকেয়া বেতন 2 মাসের বকেয়া বেতন সেটি পরিশোধ করা হবে সেপ্টেম্বর মাসের 30 তারিখে, সেপ্টেম্বর মাসের এবং আগস্ট মাসের 15 তারিখে এবং 30 তারিখে কিন্তু এই 3 দফায় তাদের বেতন এবং পাওনাদি পরিশোধ করার কথা রয়েছে নাসা গ্রুপ অফ কোম্পানির। কিন্তু সেদিক থেকে শ্রমিকরা বলছেন যে দীর্ঘ 2 মাস ধরে বেতন না পাওয়ায়, একই সাথে দোকানে বাকি এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে তাদের বকেয়া পড়ে যাওয়ায় তাদের দিনানিপাত করতে হচ্ছে এবং কঠিন অবস্থায় তাদের দিন যাপন করতে হচ্ছে। যার ফলে কিন্তু তারা বলছে যে মূলত তাদের এই সংকটের কারণেই তারা
আজকে মানববন্ধন দাঁড়িয়েছে। তারা একটা সুষ্ঠু সুরাহা চায়, তারা মূলত কারখানা বন্ধ চায় না, তারা চায় তাদের কাজের ব্যবস্থাপনা করে দেওয়া হোক। সেই ক্ষেত্রে 25,000 শ্রমিকের পক্ষ থেকে আজকে প্রায় কয়েক হাজার শ্রমিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় এবং একটি দাবি তারা তুলে ধরেন, সেটি হচ্ছে যে তাদের একটি দাবি, তারা কারখানা প্রায় 16টি কারখানায় যে 25,000 শ্রমিক রয়েছে সেই 25,000 শ্রমিকের কর্ম ব্যবস্থা সংস্থাপন করতে এবং একই সাথে সেই কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানায় তারা। এই প্রেক্ষাপটে প্রায় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিল শ্রমিকরা এবং তারা নবীনগর দুঃখিত তারা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মহাসড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সড়ক জুড়ে তারা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং তারা জানিয়েছে যে মূলত যতদিন পর্যন্ত তাদের এইটুকু নিশ্চিত না হবে যে তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা না হবে এবং তাদের বন্ধ কারখানা খুলে না দেওয়া হবে, তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে তারা আগামী 30 তারিখ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি না দেওয়ার ঘোষণা দিয়েছে এবং 30 তারিখের পর থেকে লাগাতার কর্মসূচিতে অংশ নেবে বলে তারা জানিয়েছে। একই সাথে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা বলেছেন যে মূলত 3টি কিস্তিতে তাদের পাওনাদি পরিশোধ করা হবে। এক্ষেত্রে যে শ্রম আইন রয়েছে সেই শ্রম আইন অনুযায়ী মূলত 2 মাস 12 দিনের 20 ধারা অনুযায়ী 2 মাস 12 দিনের বেতন পরিশোধ করার কথা, কিন্তু শ্রমিকরা দাবি জানাচ্ছে যে মূলত শ্রম আইনের 26 ধারা অনুযায়ী যে আইনটি রয়েছে 3 মাস 13 দিনের বকেয়া বেতন সহ পাওনাদি আনুষঙ্গিক পাওনাদি পরিশোধ করে কারখানা বন্ধ করতে হবে, না হলে তাদের কারখানা চালু করে দিতে হবে। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের শ্রমিক অসন্তোষের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম আশুলিয়ায়। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গী থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। অনুকূল আবহাওয়া, নিয়মিত পরিচর্যার কারণে কয়েক বছরের তুলনায় এবার খাগড়াছড়ির জুমে ধানের ভালো ফলন হয়েছে। এছাড়াও বাহারি সবজিরও চাষ হয়েছে। জুমে চাষের জন্য সার ও বীজের পাশাপাশি সরকারি প্রণোদনা চান জুমিয়ারা। উৎপাদন বাড়াতে উন্নত জাতের বীজ বপনের পরামর্শ কৃষি বিভাগের। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। খাগড়াছড়ির পাহাড়ের উঁচু নিচু জমিতে থোকায় থোকায় ঝুলছে সোনালী রঙের ধান। দূর থেকে দেখলে মনে হয় এ যেন সবুজের বুক জুড়ে সোনালী ধানের হাসি। জুমের পাকা ধানে ছেয়ে গেছে পাহাড়ের পর পাহাড়। গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ভালো ফলন হয়েছে। ফসল ঘরে তুলতে সারাদিন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধান ছাড়াও হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, তিল, ভুট্টা ও বরবটি সহ প্রায় 40 জাতের সবজির আবাদ হয়েছে। তবে খরচের তুলনায় উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সার বীজের পাশাপাশি সরকারি প্রণোদনা দাবি জুমিয়াদের। বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে আমাদের ফসলগুলো খুব ভালো হয়েছে। টাকার অভাবে এবং অর্থের অভাবে যারা সার কিনতে পারে না এবং কীটনাশকগুলো ছিটিয়ে দিতে পারে না, তাদের কিন্তু দাম কম হয়ে যায়। যদি কৃষক যদি একটু সংযত করতো আমাকে, আমরা দান আমার আরো উন্নতি করতে পারতাম। উৎপাদন বাড়াতে সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে জুম চাষ করার পরামর্শ কৃষি গবেষণা ইনস্টিটিউটের। ফসলকে কিভাবে একই জমিতে বারবার জুম চাষ করতে পারি সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সনাতন জুমকে আধুনিক জুমে রূপান্তর করার জন্য কৃষি গবেষণা নিরলস কাজ করে যাচ্ছে। উৎপাদন বাড়াতে খাগড়াছড়িতে জুম চাষীদের সরকারি প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। উচ্চ ফলনশীল ধানের বীজগুলো যেন কৃষকদের সবাইকে দেওয়া যায়। আগামীতে আশা করি আমাদের কৃষকরা পিছিয়ে থাকবে না, তারা অনেক কিছু আমাদের সহযোগিতা পাবে। কৃষি বিভাগের তথ্য, খাগড়াছড়িতে 2024-25 অর্থ বছরে জুমে আবাদ হয়েছে 1150 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 26 হেক্টর বেশি। গত বছর ধান উৎপাদন হয়েছে 1540 মেট্রিক টন। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1548 মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি। সময়ের বাণিজ্য। রাজস্থানের কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমার বেঁচে থাকার, আমার সম্মানের এবং আমার সম্পদের নিরাপত্তা থাকবে। যুবকরা কাজ পাবেন, কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না। যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন। কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময় আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি। তবে হ্যাঁ, যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ।
আমাদের গুড়াগলত, আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত, দক্ষ, সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। আর থাকবে কেন ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগম্যাটিক সেই প্ল্যান এবং পরিকল্পনা বের হয়ে আসত। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে বক্তব্য রাখছিলেন জামাত আমির। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে 624টি দলকে নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে সোশিও ক্যাম্প 12-এর প্রথম কর্মশালা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় তরুণ প্রজন্মকে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের সঙ্গে সম্পৃক্ত করা হয়। এছাড়াও প্রতিযোগীদের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে 12তম বারের মতো সোশিও ক্যাম্প অনুষ্ঠিত হলো। এ সময় ক্লাবের সভাপতি মৌরিন ইসলাম ও হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌস, জ্যেষ্ঠ অধ্যাপক নাজমুন নাহার উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক লিমিটেড। বগুড়ায় প্রতিষ্ঠানের অত্যাধুনিক ফ্যাক্টরির উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উম্মি মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও তার পরিবার। আধুনিক প্রযুক্তি নির্ভর এই ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে দেশের সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় মশলা উৎপাদন ইউনিট, যার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 500 কেজি। আকিজ ভেঞ্চারের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, এই নতুন যাত্রায় আমাদের কর্মী, কৃষক, ডিস্ট্রিবিউটর ও অংশীদাররা বড় ভূমিকা রাখবেন। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, যেখানে নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে শিশু কিশোররা। প্রতিযোগিতায় চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্ব শেষ হয়েছে কুমিল্লায়। আঞ্চলিক পর্বের সেরা প্রতিযোগিতারা বিভাগীয় পর্যায়ে হয়ে যাবে জাতীয় পর্যায়ে। মার্কস অলরাউন্ডারে 3টি গ্রুপ থেকে সেরা 10 অলরাউন্ডার পাবে 1 লাখ টাকার স্কলারশিপ ও নানা পুরস্কার। মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জন্য নিজ দেশে ফেরত পাঠানো হবে কর্মীদের। মালদ্বীপে কর্মরত প্রবাসীদের জন্য এই নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এ বিষয়ে দেশটিতে কর্মরত সকল প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত। কর্মী ভিসা চালু থাকায় এ সংখ্যা দিনে দিনে বাড়ছে। তবে এবার প্রবাসীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে মালদ্বীপ সরকার। দেশটির সরকারের বরাত দিয়ে বাংলাদেশ হাই কমিশন জানায়, যে কোনো বাংলাদেশি যদি অবৈধভাবে কাজ করেন তবে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ সংক্রান্ত কার্যক্রম দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হবে। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো অন্যত্র কাজ করতে পারবেন না। সেটি করলে আপনি এখানকার যে ভিসা রুল রয়েছে সেটি ভায়োলেশন হবে, এবং এক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যদি ইমিগ্রেশনের যেই রেইড হয় বা ইমিগ্রেশন যেই তল্লাশি করে, তখন যদি আপনাকে অন্যত্র পায় তখন কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্দেশনায় বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা নেওয়া হলে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্য কোথাও কাজ করা বা ব্যবসা, আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে শাস্তির পাশাপাশি ব্যক্তিকে ডিপোর্ট করা হবে। বারবার সুযোগ দেওয়ার পরও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ ফ্রি ভিসা এসে নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়। এই দেশের সরকারে
সুযোগ দিছে বৈধ হওয়ার জন্য। নতুন আসছে তারা হয়তো যে না বুঝেই আসছে, এই জন্য বেশি সমস্যাটা হচ্ছে। তো বুঝে শুনে আসলে এই সমস্যাটা হতো না। এছাড়া কোনো ভ্রমণকারী যদি নির্ধারিত ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করেন সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানায় হাইকমিশন। ভ্রমণ ভিসা এসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত যে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। হাইকমিশন বলছে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। সময় সংবাদ। শিল্পপণ্যের বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী রয়েছে টিনের দাম, ঊর্ধ্বমুখী রয়েছে বিটুমিন, কোবাল্টের দামও। তবে সীসা, অ্যালুমিনিয়াম ও নিকেলের দর পতনের খবর দিয়েছে বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেন্ডিং ইকোনমিক্স। অন্যতম দরকারি শিল্পপণ্য টিনের দাম বাড়ছে। একদিনে প্রতি মেট্রিক টনে শিল্পের দাম $119 বেড়ে শুক্রবার সকালে বেচাকেনা হয়েছে $34,440। বছর ব্যবধানে ধাতুর দাম বেড়েছে 6.18%। সড়ক সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজারও ঊর্ধ্বমুখী। প্রতি মেট্রিক টন বেচাকেনা হচ্ছে প্রায় $485। এক বছরে দাম বেড়েছে 9.38%। আরেক শিল্পপণ্য কোবাল্টের দাম টন প্রতি বিক্রি হচ্ছে $34,550। বছর ব্যবধানে দাম বেড়েছে 42.18%। অ্যালুমিনিয়ামের দাম সপ্তাহ ব্যবধানে 1.88% কমেছে। প্রতি টনের বর্তমান দাম $2,644। বছর ব্যবধানে দাম বেড়েছে 0.23%। মরিচা রোধী হিসেবে পরিচিত জিঙ্কের দাম 1.18% কমে টন প্রতি দাঁড়িয়েছে $2,893। বছর ব্যবধানে দাম কমেছে 6.35%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের 1 তারিখ থেকে কার্যকর হবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা বলেন। তবে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করেছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না। হোয়াইট হাউসের দাবি, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদন বাড়বে এবং গুরুত্বপূর্ণ ওষুধের সাপ্লাই চেইন শক্তিশালী হবে। শুল্ক এড়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইতিমধ্যেই কয়েকশো বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। তবে শিল্প সংগঠনগুলো বলছে এ ধরনের শুল্ক বিনিয়োগ পরিকল্পনা ব্যাহত করবে এবং ভবিষ্যতের চিকিৎসা ওষুধ উদ্ভাবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করছেন বড় কোম্পানিগুলোর বড় কোনো প্রভাব পড়বে না, তবে ছোট নির্মাতারা শুল্কের চাপ সামলাতে হিমশিম খেতে পারে। Per quanto riguarda aziende produttrici, sicuramente è realizzare la produzione, spostare la produzione da uno stato all'altro. Io credo che la questione dei dati. জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা নিয়ে আরও এক ধাপ এগুলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম নতুন পরিচালনা পর্ষদের অধীনে যাবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক MGX যৌথভাবে টিকটকের মার্কিন কার্যক্রমে 45% অংশীদারিত্ব পাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে জনপ্রিয় এই অ্যাপটি চালু থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির ফলে টিকটকের মূল্য দাঁড়াবে প্রায় $14 বিলিয়ন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী টিকটককে তার মার্কিন ব্যবসা বিক্রি করতে হবে অথবা নিষিদ্ধ হতে হবে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, বিচার বিভাগ প্রেসিডেন্টের কাছে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত 120 দিন এই আইন কার্যকর হবে না। বিদেশি নিয়ন্ত্রণের কারণে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ বলে জানায় হোয়াইট হাউস। টিকটকের মালিক বাইট ড্যান্স সরাসরি চুক্তি বা নির্বাহী আদেশ নিয়ে মন্তব্য না করলেও 19 সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক চালু রাখতে তারা আইনের নিয়ম মেনে কাজ করবে। এদিকে ট্রাম্পের দাবি, বিষয়টি নিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন এবং অনুমোদন পেয়েছেন। আমার প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আশা করি তিনিও আমাকে যথেষ্ট সম্মান করেন। আমরা টিকটক সহ আরো অনেক বিষয়ে কথা বলেছি, তবে টিকটক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে।
হয়েছে এবং তিনি আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন এটি পরিচালিত হবে মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানির মাধ্যমে। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না, আমি কল্পনাও করি না। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম নতুন পরিচালনা পর্ষদের অধীনে যাবে। সুপারিশ, অ্যালগোরিদম, সোর্স কোড ও কন্টেন্ট মডারেশন সিস্টেমও নতুন মালিকদের হাতে থাকবে। নিরাপত্তা কার্যক্রম তদারকি করবে ওরাকল, পাশাপাশি তারা কম্পিউটিং পরিষেবাও দেবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক MGX যৌথভাবে টিকটকের মার্কিন কোম্পানিতে 45% অংশীদারিত্ব পাবে। নতুন চুক্তি কার্যকর হলে মার্কিন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি হোয়াইট হাউসের। রাইসা জান্না, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎসবের রং লেগেছে পূজার বাজারে, বেড়েছে অনুষঙ্গের বিক্রি, বিপণী বিতানে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়, 100 কোটি টাকার বেশি ব্যবসার আশা বিক্রেতাদের। অনিয়ম দূর করার চট্টগ্রাম বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। 26 অক্টোবর থেকে উড়বে ফ্লাই দুবাই, আসতে পারে নর্দার্ন চায়নাও, গ্রাউন্ড চার্জ কমানোর তাগিদ। এবং নাসা গ্রুপের 16 কারখানা বন্ধের প্রতিবাদে আজও শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত চালুর দাবি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাফি। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। সময়।